আশা করি সকলেই সুস্থ এবং ভালো আছেন। এবার আমরা 4 নম্বরে চলে যাই, দেখি 4 নম্বর কি বলা আছে। এখন থেকে আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখবো আপনাদের অনুশীলনে। 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে গিয়ে একদম কেমন কেমন করে দেয়া আছে, পোলাপান বুঝতে গিয়ে সমস্যায় পড়ে। তাই চিত্রটা আমি আগে এঁকে নিছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। 4 নম্বর প্রশ্নটাতে কি বলা আছে দেখেন, এইভাবে সুন্দর করে ডায়াগ্রামটা দেওয়া আছে, আপনাদের ওখানে বইয়ে দেখেন। দিয়ে তারপরে প্রশ্ন করছে এস আর পি কিউ অমূলদ সংখ্যা কি বলছে, মূলদ সংখ্যা বের করতে বলছে যে PQRS অর্থাৎ এই 4টা মূলদ সংখ্যা বের করতে বলছে। তার মানে এটা মূলদ সংখ্যা হবে, এটা একটা আইডিয়া দিছে যে এই বিন্দুগুলো বের করো। সহজ কথা, এটা একটা সরল রেখায় 4টা বিন্দু খুঁজতে বলছে। চলেন কিভাবে খুঁজবেন দেখি। ফার্স্টে আপনি ডায়াগ্রামটা এঁকে নেবেন, একটু ভালো করে বুঝে নেন। 0 থেকে এদিকের দূরত্ব 1 2 3 4 5 চলছে, ওদিকে 0 থেকে 1 2 3 4 5 চলছে, ওদিকে ধনাত্মক এদিকে ঋণাত্মক। আমরা জানি সংখ্যা রেখায় 0 ডান দিকে প্লাস বাম দিকে মাইনাস হয়। এরকমভাবে নিয়ে আপনি এখন কী করবেন একটু ভালো করে বোঝেন। ফার্স্ট অফ অল আমরা এস আর এর দিকে ধান্দাবাজি করি, কীভাবে বের করা যায়। আপনি যদি বলেন TU, এখানে একটা কথা মনে রাখেন, ওরা কিন্তু আমাদেরকে কিছু বিষয় হিন্টস দিছে। TRRS সমান, TRRS সমান, অর্থাৎ এই যে TRRS এরা সমান, অর্থাৎ এই 3টা অংশ পরস্পর সমান। যেহেতু এই 3টা জিনিস সমান ওরা বলে দিছে, এটা আমাদের জন্য একটা হেল্পফুল হবে যে আমরা এখানে এস আর এর বিন্দুগুলো বের করি। দেখেন একটু সহজ করে বলি কিভাবে কি করবেন। ফার্স্টে আপনার যদি অঙ্ক শুরু করার আগে আপনাকে যদি বলি যে এই বিন্দুটা কত, তা আপনি কিন্তু গুণেই বলে দিলেন 1 2 3 4, এটা 4 স্যার। তাহলে আপনার কি হয়, আগের দূরত্বগুলো জানা থাকলে জিনিসটা বের করার সুবিধা হয় না। তা আপনার তো এই বিন্দু টি এর বিন্দুটা কত আমি যদি জিগাই, তাহলে আপনি কি বলবেন -2। কিন্তু যদি জিগাই যে আর বিন্দুটা কত, তাহলে কিন্তু শেষ, কেননা আপনি আর বিন্দুটা জানেন না। তো আর বিন্দুটা বের করার জন্য দেখেন ফার্স্টে আমি যেটা করলাম, TU এই পুরা মানটা কত হইতে পারে, TU শুধু এই TU এর পরিমাণ। তাহলে আমরা তো জানি প্রত্যেকটা ডিস্টেন্সই 1 করে আছে, তো সেটা কিভাবে বের করে, এই যে -3 ছোট সংখ্যা মাইনাস বড় সংখ্যা করছে আর কি, এটা থেকে -3 সূত্রে মাইনাস, তারপর -2 বিয়োগ করে। ভালো করে বোঝেন, এই জায়গাগুলো আপনাদের প্যাচ লাগে। স্যার কেমনে করলেন, TU এর দূরত্ব এমনিই বোঝা যায় এটা 1 একক, কারণ কি প্রত্যেকটা ডিস্টেন্সই 1 একক করেই আছে। দেখেন 4 থেকে 5, 3 থেকে 4, তো সেটা কিভাবে বিয়োগ করতে হয়েছে স্যার, কিভাবে বিয়োগ করছেন। তাহলে আপনারা দেখেন এটার ক্ষেত্রে কি হয়েছে, ছোট সংখ্যা কত, -3 না -2, -3 ছোট সংখ্যা, ছোটটা আগে, তারপরে মাইনাস চিহ্ন সূত্র অনুযায়ী, তারপরে বড় সংখ্যা। মনে রাখবেন মাইনাস সংখ্যা যত বড় দেখায় তত সে ছোট হয়। -3 ছোট কার থেকে, -2 থেকে। এই জন্য -3 আগে -2 পরে বিয়োগ করছি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, এটা -1, এটা পাইলাম। TR কত হবে, আপনি যদি লক্ষ্য করেন TR এই পরিমাণটা কত হয়, এই যে TR এটা কি, এই পুরো অংশটা কি 3টা সমান বলছে না ওরা, যদি সমান বলে তাহলে এটা যদি এক অংশ হয় তাহলে এইটা কি হবে, ওই 1/3 হবে না। তাই লিখছি 3/1। এটা কিন্তু সেলফ মেমোরাইজ, এটা দেখানোর কোনো উপায় নাই। এই পুরাটা 3 ভাগ করছেন, তাহলে এটাকে লিখবেন কিভাবে, 3/1। আর যেহেতু মাইনাস, এই যে এই মাইনাসের কারণে এটা -3/1। আশা করে বুঝছেন। TS, তাহলে TSটা কি, এই পুরো অংশটার 2 ভাগ, তাহলে এটাকে যদি 3 ধরি তাহলে লিখবো -3/2। এটা কিন্তু ব্রেইন থেকে বুঝে লিখবেন, বারবার বলতেছি। এই পুরোটা 3 অংশ ছিল, এটা হইলে 3/1, তাহলে 3/1, আর এইটুকু হইলে 3/2। আশা করি বুঝছেন। এবার আসেন আমরা একটা দুইটা বিন্দু বের করার চেষ্টা করি। টি এর অবস্থান, আচ্ছা এখানে একটা লিখছি দেখেন, টি এর অবস্থানটা কিভাবে বোঝা যায়, এই যে 0 থেকে 1 2 সরাসরি 2। আর এর অবস্থান কিভাবে বের করবেন, আর কোথায় আছে, এখানে না, তাহলে এই পর্যন্ত -2, আর আর এর ওই যে -2 -1/3। কীভাবে বুঝলেন স্যার, এই পর্যন্ত যাবেন আপনি, এই পর্যন্ত -2, আর এটুকু কত বলছিলেন, -1/3, 3/1। তাহলে এই পর্যন্ত আসতে গেলে এই 2 আর এটা, তাহলে -2 -1/3। বুঝছেন আশা করি। আবার একটু বলি, আর পর্যন্ত আসতে গেলে 0 থেকে 2, তারপর 3/1, 2 3/1। ইকুয়েশন করেন, 3 -6 -1, তার মানে এটাকে সুন্দর করে দেন -7/3। একটা পেয়ে গেলাম, আর এর অবস্থান -7/3। এরপর আরেকটা কিসের মান চাওয়া হয়েছে, কোথায় গেল, হ্যাঁ, এখন আমরা এস এর মানটা বের করি। এস এর অবস্থান,
এগুলো কিন্তু মান বললেন না, তাহলে বিপদ। অবস্থান, এস এর অবস্থান কত, সেমভাবে -2 মাইনাস কত ঘর, এই যে দুইটা অংশ, তাহলে এটা -2/3 ঘর। এখানে আপনি ইকুয়েশন করেন 3, 6, 2 -8/3, তাহলে পেয়ে গেলেন হচ্ছে এস এর অবস্থান আর আর এর অবস্থান। যেভাবে এখানে বের করছে সেমভাবে ওই জায়গায় বের হবে। তাও আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি, আশা করি এটা বুঝছেন। পরেরটা চলে যাচ্ছে। তাহলে এটার বের করার জন্য এখন ফার্স্টে কি লিখবেন, এ বি এর, তাহলে এখন ওই জায়গায় আমরা কি লিখবো, এ বি সমান সমান, দেখেন এ বি সমান সমান কত, 2 - 1, তাহলে 1। তাহলে বি কিউ সমান সমান কত, সেম কথা, এই তিনটাও কিন্তু সমান ওরা বলে দিয়েছে যে বি কিউ, পি কিউ, এপি পরস্পর সমান। সো এই অংশটাকে সম্পূর্ণ অংশের এক অংশ না, তাই লিখতে পারি 3/1 এবং আমি যদি বলি পিবি, তাহলে পিবিও কত হবে, 3/2। এবার আসেন আপনাকে কিউ বিন্দু বের করা শিখাই। কিউ এর অবস্থান কত হবে, কিউ কোথায় আছে দেখেন, কিউ আছে যে বিন্দুতে, সেই বিন্দু অনুযায়ী কাজ করব। তাহলে কিউ বিন্দু বের করতে গেলে এখানে 1 আছে আর এই দুইটা কত, 3/2, তাহলে 1 + 3/2। আপনার পাচ্ছেন 6 অক্ষে 6, সরি 3 অক্ষে 3, 2, 3, তার মানে হচ্ছে গিয়া 5/3। তাহলে কিউ এর অবস্থান পেয়ে গেলাম। এবার আসেন পি এর অবস্থান। পি কি হচ্ছে, পি সেমভাবে 1 আর পি কি আছে 3/1, এইটুকু হিসাব, তাহলে 3/1, তাহলে 3 অক্ষে 3, 1 1, 4/3 হয়ে গেল আপনার পি এর অবস্থান বের করা। এভাবে আপনি চারটা বিন্দুর অবস্থান ইন ডিটেলসে বুঝে লিখতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আপনি কিছু চ্যানেলে আপনি যদি শুধু দেখে কপি মারেন, হইল না ভাই, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি খুব সুন্দর করে সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করছি, এর চেয়ে সহজ ভাষা আর হয় না। আমি এই জায়গায় আরেকবার একটু ব্যাখ্যা করে দিচ্ছি। দেখেন আপনি যে এই অংশগুলো বের করবেন, এই জন্য আগে আপনি এই যে অংশগুলো বোঝা দরকার, যে এই অংশগুলো কি আছে। এই পুরো অংশটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এবং প্রত্যেকটা অংশ সমান। শুধু আপনাকে জানতে হবে এইটার পরিমাণ কত, এইটুকুর পরিমাণটা আগে বের করে নিচ্ছি। কীরকম, পুরোটা হচ্ছে কি 2, এখান থেকে হিসাবটা তো হবে 0 থেকে, এই দূরত্ব হচ্ছে 2, তার থেকে আপনি এইটুকু বাদ দেবেন, এইটুকু মানে কত 1, তাহলে 2 থেকে 1 গেলে 1 একক। সেমভাবে এইটার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল। এই জায়গা থেকে এই পর্যন্ত দূরত্ব -3 ছিল, -3 থেকে আমরা কি করছিলাম, -2 বাদ দিয়েছিলাম, কারণ এই জায়গা থেকে এই পর্যন্ত বাদ দিলে এইটুকু পাইছিলাম, তখন পাইছিলাম কত, -3 + 2 -1 পাইছিলাম। এভাবে দূরত্ব পাইছিলাম। তারপরে এইটুক বোঝার পরে এরপরে হচ্ছে গিয়ে সাপোজ ধরো এইটুকু বা এইটুকু, এটা এমনি বোঝা যায়। তুমি যদি একটু লক্ষ্য করো, এই পুরো অংশটা 3 ভাগে ভাগ হয়েছে, সেই 3 ভাগের এই অংশটাকে কীভাবে বলবো, 3/1, যেটাকে লেখা হয় 1/3। তো এই পাশে এই 3টার একটা অংশ মানে 1/3। যদি 2টা অংশ বোঝাই, আর একটা কথা, যে কোনো একটা অংশ বোঝাইলেই তো 1/3 লেখা যায়, আর 2টা অংশ বোঝাইলে 2/3 লেখা যায়, 3টা বোঝাইলে 3/3, যেটা পুরো তো একই বোঝায়, 3 অংশ মিলে তো একটাই। সেমভাবে এখানে একটা অংশ বোঝাইলে -1/3, 2টা অংশ বোঝাইলে -2/3। তাহলে দূরত্ব কীভাবে বের করছিলাম স্যার, ধরো তুমি কিউ বের করবা, কিউ বের করতে গেলে তুমি বোঝো তো, তোমার 0 থেকে 1 পর্যন্ত আর এইটুকু, তাহলে 0 থেকে 1 পর্যন্ত প্লাস এইটুকু, তাহলে কিউ পাবো। তাহলে কিউ যখন বের করলাম, দেখো 1 নিছি প্লাস এইটুকু কি 2/3 হয়ে গেছে। পি বের করতে গেলে, পি এর অবস্থান বের করতে গেলে এখান থেকে 1 প্লাস এইটুকু 1/3 হয়ে গেছে। সেমভাবে আমরা এই হিসাবটা করতে গেলেও তাই হবে। আমি জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি, এখন তার বোঝানো না, বুঝিয়ে ফেলছি। যদি আপনি ধরেন আর বের করতে যান, তাহলে আপনি কি করছিলেন, প্রত্যেকটা অংশ তো -1/3, যেহেতু এটা নেগেটিভ অংশ, তাহলে আর বের করতে গেলে শুরু থেকে এই পর্যন্ত -2, আর এইটুকু হচ্ছে গিয়ে 1/3, হিসাব করলে হয়ে গেল। এস বের করতে গেলে সেমভাবে, মানে এস কোন জায়গায় আছে, শুরু থেকে এ পর্যন্ত -2, আর এস এর পজিশন এই জায়গায় 2টা, অর্থাৎ 3/2 হয়ে গেল। এভাবে তো আপনি বের করে ফেলতে পারেন আপনার বিন্দুগুলা। লাস্টে খালি লিখে দিন, সুতরাং পি কিউ আর এস মূলত সংখ্যাগুলো এত। আশা করি বুঝতে পারছেন আপনারা। আমরা 5 নম্বরের প্রথমটা যদি আলোচনা করি, 5 নম্বরের প্রথমটা যে সংখ্যাগুলো দেখতেছি, এগুলো কি রিপিট হচ্ছে না? যদি রিপিট হয়, তার মানে কি পুনরাবৃত্ত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক সংখ্যা, তো আমরা এই রিপিট না দেখে এটা লিখতে পারি। তাহলে এখন লাস্টে কারণ হিসেবে কি লিখবো, সংখ্যাটি পৌনঃপুনিক
পৌনঃপুনিক সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা, যা খুশি লিখতে পারো। সুতরাং এটি মূলদ সংখ্যা। আশা করি বুঝছেন, কারণ আমরা আগেই ব্যাখ্যা করে আসছি কেন পৌনঃপুনিক সংখ্যাগুলো মূলদ সংখ্যা হয়। কারণ এই সংখ্যাগুলো নির্দিষ্ট করে ধরা হয়, যেহেতু অনির্দিষ্ট নয় তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতে পারি, মূলদ সংখ্যা। খ নম্বরে যাচ্ছি, পরেরটায়। খ নম্বরে বলছে 0.101000100001। এই জায়গাটাই লক্ষ্য করেন, এটা কি দশমিকের পরে অসংখ্য সংখ্যা না? এটা কি সসীম করার উপায় আছে কোনো? তাহলে এটা কি হবে, সংখ্যাটি অসীম দশমিক সংখ্যা। আপনারা লিখে নেন, সংখ্যাটি অসীম দশমিক সংখ্যা, সুতরাং সংখ্যাটি অমূলদ সংখ্যা, কারণ এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না। এই 3টা লাইন লিখে দিলে হয়ে গেল। এবার গ নম্বরে আসেন। গ নম্বরে দেখতেছি হচ্ছে গিয়ে 6, 5, 3, 4। এটা কিন্তু এমনি বোর্ডের ফুল স্টপ আর কি, বা সরি বোর্ডের আর কি আপনার যে দাগ। 65334.789 এখানে মজা আছে। দেখেন এই জায়গায় সংখ্যাগুলো রিপিট হচ্ছে, রিপিট হইলেই তো সেটা মূলদ হবে। একটু আগেই তো আমরা দেখছি 3টে রিপিট হচ্ছে। তাহলে ভাষাগুলো কি ঠিক কয়ের মতো করে লিখবেন, সংখ্যাটি পুনরাবৃত্ত দশমিক সংখ্যা, সুতরাং এটি মূলদ সংখ্যা, কারণ এটি সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। গেল এটা। এরপর আসেন ঘ নাম্বার। ঘ নাম্বারে যদি দেখি 2.182828 এটা রিপিট হচ্ছে। দেখেন 1828 রিপিট হচ্ছে, 1828 রিপিট হচ্ছে। তাহলে এই 4টা করে রিপিট হচ্ছে। তাহলে এইটাও সেম লজিক দিয়ে আগের মতো, এটা নিয়ে আর আমি কিছু না বলি। তারপর আছে লাস্ট ওয়ান, নাম্বারটা 0.1223333 রিপিট। আগে শিখে আসছে এগুলা, যে কখনো হয়তো দশমিকের পর থেকে রিপিট হয়, কখনো হয়তো একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে রিপিট হয়। এই যে দেখেন এটা রিপিট হচ্ছে এই জায়গার থেকে। তাহলে কি এটাও পৌনঃপুনিক সংখ্যা। ঠিক ক নাম্বারের যুক্তিগুলো দিয়ে দেবেন। আমরা শেষ করলাম এটা 5 নাম্বার। 6 নম্বরে যোগ বিয়োগ গুণ ভাগ বলছে। এগুলো আমি খুবই দ্রুত ফাস্ট করে যাব, আপনারা শুধু আমার সাথে উঠাবেন, কারণ আমি এই টাইপের আলোচনা আগের অঙ্কগুলোতে করে আসছি অনুশীলনের মধ্যে, ওই জায়গা থেকে আপনারা দেখে নেবেন। এখানে শুধুমাত্র আমি আলোচনা করব, মানে জাস্ট অঙ্কগুলো করে দিব সহজ করে বোঝার জন্য বা লিখে নেওয়ার জন্য, নোট করার জন্য। তাহলে প্রথমে আমরা যদি যোগ করি, কি আছে এখানে 2√2 5√8, এটার সাথে যোগ করতে বলছে 7√8 4√2। যোগ করার জন্য আপনার যদি রুটের মধ্যে যে সামথিং সমস্যাগুলো আছে, চাইলে আপনি এটা ভেঙে নিতে পারেন, অথবা তুমি আগে ভেঙেই নিবা, সবসময় দরকার নেই। যদিও একরকম আছে, কোনো সমস্যা না, আগে ভেঙে নেন। রুটের মধ্যে ভাঙলে পাচ্ছে 4 × 2 7√8-এর মধ্যে 8কে ভাঙাইলে আমরা সেমভাবে 4 × 2, এখানে 4 2। আপনি চাইলে এই দুইটা আগে বিয়োগ করে ফেলতে পারেন, 4টা থেকে 2টা চলে গেলে 2টা হবে। এখানে তাহলে কি করা যায়, এটা আগে লিখি, তাহলে হচ্ছে গিয়ে 2টা, এটা 4টাই না 8টা ছিল, 4টাই আছে। এবার এখানে 5√4 × √2 আলাদা করেন, তারপরে 7√4 × √2 আলাদা করেন, 5 × 2√2, 7 × 2√2 2√2, এন 5 দুগুণে 10টা, √2, 7 দুগুণে 14টা, √2 2 2টা। তাহলে এটা যোগ করেন আগে, তারপরে বিয়োগ করেন। 24টা থেকে 2টা বাদ দেন, তাহলে থাকবে 22টা। আমি যেহেতু এগুলো ডিটেলস আলোচনা আগে করছি, তাই আর আলোচনা করলাম না। এখন আমরা এটাকে বিয়োগ করব। তাহলে আমরা এখন যোগ থেকে বিয়োগটা শিখব। যোগটা তো শেষ, বিয়োগটা দেখেন। বিয়োগটা করার সময় খুব সাবধান, ব্র্যাকেট ব্যবহার করবেন, মাঝখানে মাইনাস চিহ্ন দেবেন। আমি বারবারই বলি বিয়োগ হলে ব্র্যাকেট ব্যবহার করতে হয়। এবার আপনি চিহ্ন উঠান, মাইনাসটা রইল, ব্র্যাকেট সরান, মাইনাস মাইনাসে প্লাস, আর কোনো সমস্যা নেই। এখন আপনি একটু সতর্ক, 4টার 2টা 6টা √2, 7টা থেকে 5টা গেলে -2টা √8। তাহলে এখানে হচ্ছে গিয়ে এটা 2√8, এটা মানে 8কে ভাঙাচ্ছি আমরা, √8কে √4 আর √2 দিয়ে ভাঙাইলাম। তাহলে এখানে পাচ্ছি 2 × 2 × √2 6√2 4, এটা তাহলে পাচ্ছেন 2√2। তাহলে এই হচ্ছে কি আপনাদের বিয়োগফল। আশা করি বুঝতে পারছেন।
আমি আবার বলতেছি, আমি এই জিনিসগুলো যেহেতু আগে বুঝে আসছি, তাই আমি এটা নিয়ে এখন খুব বেশি ডিটেলস গভীরে আলোচনায় যাচ্ছি না। যাদের সমস্যা তারা আমার আগের ভিডিওটা দেখে নেন। গুণ করার সময় আপনি ব্র্যাকেট ব্যবহার করলে সুবিধা হয়, তা না হলে সমস্যা হয়। সো আমরা গুণ করার সময় ব্র্যাকেট ব্যবহার করলাম। এবার গুণ করি। আমরা জানি প্রত্যেকের সাথে প্রত্যেকে গুণ হয়। এটার সাথে আগে এটা গুণ হয়, এটা দিয়েই আবার এটা গুণ হয়, এটার সাথে ওটা পরে যাচ্ছে। এই গুণ করার সময় না আমি আপনাদেরকে বলছিলাম চিহ্নর হিসাবটা পরে করবেন। আগে আপনি এটার সাথে কে কে সেটা লেখেন একটু দূরত্ব মেনটেন করে করে। এটার সাথে এটা লিখলাম, এটার সাথে এটা লিখলাম। এবার আপনি চিহ্ন হিসাব করেন। এটার সাথে এটা গুণ করলে এটা প্লাস, এটাও প্লাস, প্লাস প্লাসে প্লাস, সামনে প্লাস দেওয়া দরকার নেই। এটার সাথে এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। তারপরে এটা লেখেন আবার, এটা দিয়ে এটা চিহ্ন পরে দেন, একটু দূরে লেখেন 5√8 7√8 চিহ্ন পরে দেন। এটা দিয়ে আবার এটা গুণ করেন। দেখেন যেটা সমস্যা সেটাকে সহজে কিভাবে সমাধান করা যায় সেই রাস্তা খুঁজবেন, শর্টকাট টেকনিক খুঁজবেন না। এটার সাথে এটা, তাহলে আমি এখানে ফাঁকা রাখছি, এটাও ফাঁকা, পরে চিহ্ন দেবে। এটা প্লাস চিহ্ন, এটাও প্লাস চিহ্ন, দুইটা প্লাস যদি আমরা প্লাস প্লাসে গুণ করি তাহলে কি হয়? প্লাস। এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, সহজে হয়ে গেল। আপনি এভাবে যখন যোগ বিয়োগটা করে ফেলতে পারতেন, বুঝে ফেলতে পারবেন, তখন পরেরগুলো তো যোগ বিয়োগ ভাই, কোনো সমস্যা নেই। সেমভাবে ভাঙান। 7 দুগুণা 14 √2 ইন্টু 8কে ভাঙান 4 দুগুণা 8, 4 দুগুণা 8 আর √2 আর √2 দুইটা হয় স্কোয়ার করেন। 5 7 35, √8 দুইটা থাকে স্কোয়ার করেন। 4 5 20, √2টা আগে রাখেন, √8কে ভাঙান 4 দুগুণা 8। তাহলে এখানে পাচ্ছি 14 √2 √4 √2, 8 ইন্টু 2 35 ইন্টু 8 20 ইন্টু √2 ইন্টু √4 আর √2। সব আলাদা আলাদা করতেছি, সব ব্যাখ্যা আগে দেওয়া আছে, তাই ফার্স্ট করে যাচ্ছি। √2কে আপনি এই √4 মানে হচ্ছে, একটু খেয়াল করেন, √4 মানে হচ্ছে 2, তো আমি এটাকে ডিরেক্ট 2 লিখবো। আর এই √2 আর এই √2 মিলে স্কোয়ার দিব, কোনো কিছু স্কিপ করেন না। 8 দুগুণা 16, এই 5 দিয়ে গুণ করেন, 5 8 40, 7 4, 3 8 24, 24 28। এখানে আমি যে কাজটা করব, 20 ইন্টু √2 আছে দুইটা স্কোয়ার করব, আর এটা √4 মানে 2। আশা করি এই জায়গাগুলো আপনারা বুঝতেছেন, না বোঝার অবশ্য তেমন কোনো কারণ নাই। এবার যোগ বিয়োগ করবো আমরা। যোগ বিয়োগ করতে গেলে আপনি এখানে 14 দুগুণা 28 ইন্টু 2, এটা 16। আপনি যদি চান বিয়োগ করতে পারেন, যদি বলেন যে না আমি একবার লাস্টে করব ভাই, তাও সমস্যা নেই। এই 2 দিয়ে রেখে গুণ করলে একবার সরাসরি 40 হয়। 40 ইন্টু স্কোয়ার রুট উঠে গেলে 2। এখনও শেষ হয় নাই। 28 দুগুণা কত হয় আপনি দেখে ডিরেক্ট লেখেন 56, তারপরে হচ্ছে গিয়ে 16, তারপরে 280, 8 দুগুণা 4 দুগুণা 8 80। এবার এটাকে সরাসরি ক্যালকুলেটরে উঠে আপনি যোগ বিয়োগ করতে পারেন। তবে ক্লাস 8 হয়, আমার পরামর্শ থাকবে আপনি যোগগুলো করেন। 56 প্লাস 280 336, বিয়োগগুলো করেন 80 90 96, তারপরে আপনি সেটা থেকে বিয়োগ দেন, কত থাকে? 240। এটা অ্যান্সার। এখন বলতে পারেন স্যার এত ডিটেলসে কি লেখার দরকার আছে? ক্লাস 8-এ পড়েন, ক্লাস 8 লেভেল অনুযায়ী আপনি লিখবেন। পারেন, ভালো কথা, কোনো সমস্যা নেই। আপনি বেশি পারেন, বেশি জানেন, সমস্যা কী? কিন্তু এখানে আপনি লিখবেন ক্লাস 8 অনুযায়ী। আশা করি এটা বুঝতে পারছেন। এবার ভাগ। তাহলে আমরা যদি ভাগ করতে যাই, এখন দেখেন ভাগটা কীভাবে করতে হবে। সরাসরি এটাকে এটা দিয়ে ভাগ করবেন। ভাগ করার পরে মানে ভাগ চিহ্ন থাকলে তো আপনি জানেন এটা নিচে যায়, নিচে গেল। তারপর আপনি √8গুলো ভাঙায় দেন। যেমন এই √8টা আমি ভাঙাইছি, 4 দুগুণা 8। সাথে সাথে এই √8টাও আমরা ভাঙায় নিলে সবচেয়ে ভালো হয়, যেহেতু ভাঙানোই শুরু করছি, তাহলে আমরা এটাও ভাঙাইলাম 4 দুগুণা 8। আর কোনো কাজ করবো না, কিন্তু আমরা শুধু √8টাকে ভাঙাচ্ছি। এরপরে এখানে কি করবেন, এই যে আপনার হচ্ছে এই √8টা, তাহলে কত হইলো? 4 ইন্টু 2, এই √8টা এখানে ভাঙাইলাম। তাহলে এদিকে যা ছিল রইলো, এখানে আপনি এটাকে আলাদা করেন। তারপরে এখানে এটা যা আছে √4 আলাদা, √2 আলাদা, মাইনাস এটা যা ছিল রইলো। এরপরে লাইনে যান, 2√2 রয়েছে প্লাস 5, √4টাকে আমরা এখন কি লিখতে পারি? সরাসরি লিখতে পারি 2 ইন্টু √2। কারণ কি? ওই যে √4 মানে তো 2। সেমভাবে 7 ইন্টু √4 মানে 2, আর √2 এটা যা আছে রইল। পরের লাইনে 2√2 প্লাস 5, এটা কত হবে? তাহলে 5 দুগুণা 10 হবে, 10√2। তারপর এখানে 7 দুগুণা 14√2, আর এটা হচ্ছে 4। এখন আপনি যোগ বিয়োগ করেন, 10টা আর 2টা কয়টা হয়? 12টা হয়। আপনি সরাসরি লিখবেন। তাহলে কোন লাইনটা লেখা যায়? সাইডটা আমরা মুছে ফেলি।
আমরা যদি একটু চিন্তা করি এখন ডিরেক্ট লেখার জন্য, তাহলে আমরা পাচ্ছি 12√2 আর নিচে 14টা থেকে 4টা চলে গেলে 10টা, তাহলে √2 কাটা গেল আর থাকে 12/10। আমরা এখানে পাচ্ছি 6/5। এই হচ্ছে কি আমাদের ভাগফল। আশা করি বুঝতে পারছেন, সরাসরি উঠায় নিন। এখন সমস্যা যেটা, আমাদের সবগুলো তো আমরা যোগফল বিয়োগফল গুণফল সব লিখে নিছি, বুঝাইও দিলাম, আপনারা এটা করলেনও। এখন আপনাদের গুরুত্বপূর্ণ কথাটা, আপনাদের যে অঙ্কটা আর কি আমরা করলাম মাত্র, সেটা হচ্ছে 6 নম্বর। বলছে এত সংখ্যা দুটির যোগ বিয়োগ গুণ ভাগ করে সংখ্যা রেখায় উপস্থাপন করো। প্রত্যেকটা এখন সংখ্যা রেখায় দেখাইতে হবে। দেখেন আপনারা এগুলা সংখ্যা রেখায় দেখানোটা কিন্তু একটু চ্যালেঞ্জ। সংখ্যা রেখায় আমরা এই যে যোগ বিয়োগ গুণ ভাগ 4টা ফলাফল আমি লিখে নিছি, এই 4টাকে আমরা এখন সংখ্যা রেখা কীভাবে দেখাবেন আমি আইডিয়াগুলো শেয়ার করছি, কারণ বেসিক তো আমার সেখানেই আছে, তাইলে আপনি বুঝতে পারবেন ভালো। খেয়াল করেন, আপনি যখন 22√2কে সংখ্যা রেখায় দেখাবেন তখন কিভাবে দেখাবেন, এই জিনিসটা একটু সাবধান। ধরেন আমরা কিভাবে শিখছিলাম, একটা ও ধরে তারপরে এখান থেকে একটা আনুমানিক 1 একক নিয়েছিলাম। আবার এখান থেকে যারা আমার ওই সংখ্যা রেখায় বসানোর ভিডিওটা দেখেন নাই তারা কিন্তু এটা বুঝতে পারবেন না ভাই, প্লিজ ওই ভিডিওটা দেখে আসেন, তারপরে এইটুকু দেখেন। আমি এই জন্য কিন্তু যোগ বিয়োগ গুণে আলাদা আলাদা করে বুঝাই নাই, সবগুলো শেষ করে সবগুলো লিখে এখন আমি সংখ্যা রেখা দেখাচ্ছি। সো আপনি একটু ডেডিকেটেড যে ভিডিওটা আছে সরল রেখায় প্রকাশ, কোন পৃষ্ঠার কোথায়, ভিডিওটা খুঁজে দেখেন, তারপরে এটা আসেন। তো আমরা এখানে 1 একক নিয়েছিলাম, সেম একক এখানে নিয়েছিলাম, এটা লম্ব। তারপর আমরা এভাবে যোগ করছিলাম, ধরেন এটা এ আর এটাকে দিলাম হচ্ছে কি আমি ই, কোনো সমস্যা নেই। তাহলে এই জায়গাটা আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে √2 বের করছিলাম, সব ব্যাখ্যাটা আগের মতো। তাহলে কি হয়, আমরা এখানে কম্পাসটা ধরে এইটুকু মাপ নিয়ে পাইছিলাম, এই জায়গাটা √2 এর পরিমাণ। এখানে ধরেন সি দিলাম, এটা কার সমান পাইছিলাম √2, এই জায়গাটা থাকে সি এর সাথে, এখানে লিখতে √2। তাহলে অ্যাকচুয়ালি এইটুকু পরিমাণ কি √2 না? ভালো করে বুঝেন। তাহলে আপনি একটা √2টা আগে বের করছেন, এই যে √2টা বের করছেন, কয়টা √2? 22টা √2 না? এবার কম্পাস দিয়ে আপনি এই মাপটা নেবেন, নিয়ে এভাবে কতবার নেবেন? 22 বার। একবার, তারপর এখান থেকে আবার নেন 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার, 12 বার, ধরেন 22 বার এখানে আসছে, আমি আর কি বললাম। আপনি এভাবে 22 বার নিয়ে এখানে লিখে দেন 22√2, আর এটার একটা নাম দিয়ে দেন, ওই গুণে এসে বর্ণ দিয়ে, ধরেন এটা দিছি এম, তাহলে বলতে পারবেন সুতরাং এম বিন্দুই হচ্ছে 22√2। আশা করি বুঝতে পারছেন, ব্যাখ্যা আমার শিটে দেওয়া আছে। তারপর আমি কিন্তু এখানে যেভাবে বলছি এভাবে লিখলেই হবে। আবার একটু সামারি করি, √2 এর অবস্থানটা আগে বের করবেন যেভাবে শিখাইছি, তারপরে কম্পাস দিয়ে সেই মাপটা আপনি 22 বার নেবেন, 22 বার হলে 22 বার, 2 বার হলে 2 বার, তাহলে কিন্তু যোগটাও হয়ে গেল, বিয়োগটাও একসাথে দেখায় দিলাম। যোগের মান এটা, তাই কয়বার নিতে হবে √2 বের করে 22 বার, আর বিয়োগের মান সেমভাবে 2টা, আপনি এভাবে বের করে এই একটা আর এই পর্যন্ত এখানে আসার পরে আপনি এটাকে লিখে দিতে পারবেন 2√2। এটাকে ধরেন এ বি সি বি দিয়ে দিলাম, তাহলে এভাবে আপনি দেখা ফেলতে পারবেন। আর 240 তো খুবই সহজ ব্যাপার। তাহলে এবার আমরা দেখবো যে গুণের মানটা কীভাবে বসানো যায়। গুণের মান কিন্তু 240, এটা বসানোটা একটু টাফ হবে। আপনি যখন গুণ ফলটা শেষ করবেন তখন আপনি তো ধরেন আমি তো সবগুলো একসাথে করে তারপরে সব একসাথে দেখাচ্ছি, আপনি কিন্তু এটা করবেন না। আপনি যোগফল বের করা শেষে যোগফলের সরল রেখাটা দেবেন, বিয়োগফল বের করা শেষে বিয়োগফলেরটা দেবেন, গুণফলটা বের করার পরে গুণফলেরটা, ভাগফলটা বের করার পরে ভাগফল, তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ দিন। তো আমি এখন এই যে গুণেরটা দেখাই, গুণেরটা হয়েছে কি সরাসরি একটা সরল রেখা নিয়ে আমরা যদি একটু চিন্তা করি, নিলাম ধরেন ও ই একটা রশ্মি নিলাম, ও ই নিয়ে ও বিন্দু থেকে আমরা ও এ সমান 40 একক কেটে নেব। তাহলে ও বিন্দু থেকে ও এ সমান 40 একক কেটে নিলাম, নেওয়ার পরে তারপরে তুমি বলবা একইভাবে আরও 5টি অংশ কেটে নেই, কারণ 40 করে চিন্তা করো, টোটাল 1 2 3 4 5 6, 6 বার নিলে 400, যদি 40 খেয়াল করো 40 ইন্টু কয়বার নিয়েছি 6, 240 হয়ে যায়। অর্থাৎ আপনি আগে বুঝে নেবেন কত একক করে নিলে সুবিধা হয়। 1 করে নিলে তো 240 বার নিতে হবে, সম্ভব? তো আপনি যে কাজটা করতে হবে যে কত করে নিলে এটা হবে সেই কাজটা করবেন। অর্থাৎ 240কে ভাগ দিলাম 40 দিয়ে, কত আসছে 6, তখন আমরা বুঝলাম যে তার মানে 6 ঘর যেতে হবে, আমরা গেলাম, হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যাব লাস্ট ভাগেরটা, কিভাবে ওটা সেমভাবেই দেখবো, এটার মতো করি। ভাগেরটা যদি দেখি এখানে থেকে ধরেন এই জায়গাটা একটা কাজ করে নেবেন, ভাগফলটা কত আসে দেখে নেবেন, 6/5, এটা আসছে গিয়ে 1.2। তো ভাগফলটার জন্য বেশি কিছু না, ধরেন আপনি এই জায়গাটায় এ দিলেন, এই জায়গাটায় বি দিলেন,
তো ওখানে আছে 1.2 না, তাহলে আপনি এইটুকু হচ্ছে ধরেন 1 একক আর এটুকু সিঙ্গেলভাবে 1 একক। তাহলে আপনার তো 1 একক নেওয়ার পরে আর যাইতে হবে 0.2। 0.2 মানে কি পুরাটার অর্ধেক না পুরাটা নাকি অর্ধেকের চেয়ে কম? অর্ধেকের চেয়ে কম। আপনি আনুমানিক একটা জায়গা দিয়ে দেন যে এই বিন্দুটা একটা নামকরণ করেন, ধরেন সি, এটা হচ্ছে গিয়ে 6/5, তাহলে বলে দেবেন সুতরাং সি বিন্দুটি হচ্ছে 6/5। শেষ। বর্ণনা কিভাবে দেবেন স্যার একটু বলে দিই। মনে করি ও একটি রশ্মি, যার ও বিন্দু থেকে ও এ সমান 1 একক কেটে নেই, তারপর লিখবেন এ বিন্দু থেকে 0.2 সমান বা এসি সমান 0.2 কেটে নেই, সুতরাং সি বিন্দুটি 6/5 বিন্দুর অবস্থান। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা 7 নম্বর অঙ্ক করব। আপনাদের অনুশীলনীর যে 7 নাম্বারটা আছে সেটা দেখি কি বলছে। 7 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে ঘনমূল অফ 3/5 প্লাস ঘনমূল অফ 9/5 মাইনাস ঘনমূল অফ 81। এখানে অনেক কিছুই করা যায়, আপনি একটু ভালো করে বোঝেন, সাবধানতার সাথে এই জায়গাটা কাজ করতে হবে। একটু মানে প্যাসের ব্যাপার আছে, সেই জিনিসগুলোকে একটু বুঝে ধীরে স্থিরে কাজ করবেন ইকুয়েশনগুলো। কারণ হচ্ছে আমরা এই জায়গাটা ঘনমূল পাচ্ছি, বর্গমূলের চাইতে একটু জটিল কাজ করে ঘনমূল। এই জন্য আমরা এখানে কি করতে পারি, যদি একটু সাবধানতার সাথে হিসাব করি তাইলেই মোটামুটি হয়ে যাবে। দেখেন আমি যদি নিচে 5 নেই আরও 2টা, সেই 5টা যদি আমি উপরে দিয়ে দিই 2টা, তাহলে কোনো সমস্যা আছে না? কারণ ভগ্নাংশের রুলস কি, নিচে কোনো কিছু নেওয়া উপরে কোনো কিছু নেওয়া, সেম নিলেই হয়েছে নিচে। এখানে আমি কিছুই করব না, এটা ঘনমূলক 9 রয়ে গেল। এই জায়গাটায় আপনি একটা জিনিস পাবেন, 81কে ভাঙানো যায় 3 তিরিক্ষে 9, 3 9 27, 3 27 81, 4টা 3। ওকে, আপনি এখানে যে কাজটা করবেন খেয়াল করেন, ঘনমূল অফ উপরে পাচ্ছেন 3 ইন্টু 5 স্কোয়ার করলে চলে, না করলে চলে, আপাতত রাখি, দেখি পরে যদি কি কাজে লাগে কোনো। আর নিচে 5 হচ্ছে 3টা, আর এখানে যা ছিল এটা রাখেন, ঘনমূল অফ 9 এটা। এখানে আপনি পাবেন 3-এর উপর 3 দিলে 3টা চলে গেল, আর একটা 3-এর সাথে ঘনমূল। আমরা তো জানি সবার সাথেই হয়, তো ধরেন আমি এই 3টাকে এইভাবে লিখলাম আর ওই সিঙ্গেল 3-এর সাথে এটা দিলাম। তাহলে নিচের ঘনমূলটাকে আমরা জানি ঘনমূল ভাগ আকারে থাকলে লব এবং হর দুইজনই পাবে, আর যদি গুণ আকারে থাকে দুইজনকে আলাদা করা যাবে। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি, উপরেরটা উপরে রাখতে পারি, ধরেন 3। এখানে একটু কিন্তু আমি দেখেন বুঝতেছি না বিধায় লিখতেছি না, আপনারা ঠাসঠুস গুণ করে দেন না, এটা থাক, 5 5 সর্বোচ্চ 25 করে দেই। আর হচ্ছে গিয়ে পরের লাইন এখানে ঘনমূল অফ, এটাও বুঝতেছি না তাই কিছু করতেছি না। এখানে তো ঘনমূল 3 হয়ে গেছে, একটা সুবিধা হইল এটা। এখন এর পরের লাইন আপনি যদি একটু লক্ষ্য করেন, উপরে পাচ্ছেন যা আছে তাই, ওটা আর কি পাবো, মানে ওখানে কি করব আমরা সেটাই দেখতেছি না, কি অবস্থা। নিচে শুধু 5, কেননা ঘনমূল আর ঘন চলে গেছে। আর হচ্ছে গিয়ে আপনার এখানে হচ্ছে ঘনমূল অফ 9 5 মাইনাস 3 ঘনমূল অফ 3 রইল এটা। এখন কি করা যায়, কিছুই করা যায় না, আমরা লসাগু করে দেই, কারণ আমাদের নিচে আর ঘনমূল নেই, এটাই বেঁচে গেছে আমরা। তাহলে একটা 5 নিয়ে নিলাম। এখানে আমরা ঘনমূলটাকে এবার চাইলে আলাদা করতে পারি, 3 একটার সাথে দিলাম, আর ঘনমূল অফ দেখি কিছু হয় কি না। ইকুয়েশন করার সময় এইরকমই অনেক কিছুই আপনাকে এক্সপেরিমেন্ট করতে হয়। তারপরে ঘনমূল অফ 9, তারপরে এখানে এটা নিচে কিছু না থাকে 5 গিয়ে সরাসরি গুণ, 3 5 15 ঘনমূল অফ এটা। এখন দেখেন একটা লাভ হয়েছে অলরেডি, 3গুলো আলাদা করে আপনার এটার সাথে এটা কাজ করাতে পারবেন। তাহলে এটা কোনো কাজ করা যায় না, না কাজ করা যায় না, এটা গুণ আছে। এখন একটু ভাবেন এখানে কিছু করা যায় কিনা। এখানে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি কোনো কিছু করা যায় ভালো, আর যদি করা না যায় এটাই অ্যান্সার লিখবেন। তবে চেষ্টা করবেন কোনো সরল অঙ্কের অ্যান্সার লাইনটা সাধারণত এক পদে পরিণত করার জন্য, লব এবং হরের যে ব্যাপারটা থাকে তাহলে ভালো হয়। এখন এক পদ তো আর এটা ডিরেক্ট করতে পারতেছে না, ক্যালকুলেটার যোগও তো করা সম্ভব না, তখনই আপনি একটু চালাকি আচরণ করবেন। সেটা কি দেখেন, এই জায়গায় পদ কয়টা এটা একটা বোঝার ব্যাপার, অনেকে তো পদও ঠিকঠাক বোঝেন না। যে একটা অযন্ত্রণা, এই একটা পদ, এই একটা পদ, এই পরের একটা পদ, 3টা পদ। এই 3টা পদের এর মধ্যে বা এর মধ্যে কার মধ্যে কি কমন আছে, এখানে কিন্তু কমন আছে। কিভাবে আমি একটু ভেঙে দিই, তাহলে আপনারা ভালো বুঝবেন। বক বক করার চাইতে লিখে দিলে ভালো বোঝেন আর কি। 3 তিরিক্ষে কি 9 হয় না? এখানে 15 ঘনমূল অফ
এটা আছে না, 5 আছে। একটু দেখেন তো, এইটাকে আমি আলাদা করে লিখতে পারি না? পরের লাইনে আপনারা লিখবেন, শুধু এই একটার জন্য আমি আর লিখলাম না, নিচে আমার জায়গা শর্ট। তা আপনি পরের লাইনে যা সব ঠিক রাখবেন, শুধু এটাকে লেখা যাবে না, কারণ 9 3 3 9 দুইটাকে আলাদা করছি। এখন আমি যদি ঘনমূলটা 3 কমন নেই, তাহলে কি পড়ে থাকে দেখেন, ঘনমূল অফ 25 প্লাস ঘনমূল অফ আরেকটা 3, একটা চলে গেছে, আর এখানে কি পড়ে রয়েছে, শুধু 15 আর নিচে 5। দেখেন তো এখানে বোঝার কোনো সমস্যা হয় কিনা? তাহলে আমরা বুঝতে পারছি না, এটাই কিন্তু অ্যান্সার, আর কিছু করা লাগবে না। এই যে সমাধান, এটা নানানভাবে করে, এক একজন একভাবে করতে পারে, কিন্তু আমার যেটা মনে হয়, আপনি যদি প্রথম টার্গেটটা রাখেন আপনার এই যে নিচের যে সংখ্যাগুলো, এগুলোকে বর্গমূল বা ঘনমূল মুক্ত করার, তাহলে সুবিধা হবে। আমি অঙ্কগুলোর মধ্যে একটা সিকোয়েন্স বজায় রাখি, যেমন আমি বর্গমূলের ক্ষেত্রে কী করছি, হরগুলোকে বর্গমূল মুক্ত করছি, ঘনমূলের ক্ষেত্রেও দেখেন আমি হরগুলোকে ঘনমূল মুক্ত করে তারপরে অঙ্ক করছি। আশা করি বুঝতে পারছেন। 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক খুবই মজাদার ব্যাপার। এখানে বর্গের একটা জিনিস আগে শিখা যায়। বর্গের কনসেপ্টটা হচ্ছে বর্গের এক বাহু এ, তাহলে বর্গের ক্ষেত্রফল এ স্কোয়ার। এখন এখানে একটা জিনিস মজার ব্যাপার লক্ষ্য করেন, যদি এ স্কোয়ারকে আমরা রুট করি তাহলে কিন্তু এ পাওয়া যায়, যেটা এক বাহু। তার মানে এখান থেকে কনসেপ্টটা মনে রাখবেন, ক্ষেত্রফলকে রুট করলে বাহু পাওয়া যায়, আর বাহুকে বর্গ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। এই কনসেপ্টটা মাথায় রাখেন। 8 নম্বর অঙ্কে একটা প্রশ্ন যেটা দেওয়া আছে, নিশীথ চাকমার 2টি বর্গাকার সবজির জমি আছে। তাহলে জমি কি বর্গাকার, কিসের, সবজির। একটির দৈর্ঘ্য 2√2 একক, অন্যটির ক্ষেত্রফল এটির ক্ষেত্রফলের দ্বিগুণ। মানে ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক বলছে, কন্ডিশনাল ম্যাথমেটিক্স বলা হয় এগুলাকে। তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য কত? একটা বাগান আছে বেচারা, তো ধরেন এই বাগানটা বর্গাকার, তো সেই বাগান হচ্ছে গিয়ে 2√2 একক হচ্ছে গিয়ে বাহুর দৈর্ঘ্য, আর অন্য আরেকটা বাগান আছে, তো বলছে এই বাগানটার ক্ষেত্রফল ওই বাগানটার ক্ষেত্রফলের দ্বিগুণ, অর্থাৎ এটার ক্ষেত্রফলের দ্বিগুণ। বুঝলেন? এটার বাহু দেওয়া আছে আর এটার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে চাওয়া হয়েছে কি বাহু। অর্থাৎ একটা জমি, মানে 2টা সবজির জমি আছে যা বর্গাকার, তো একটার বাহুর দৈর্ঘ্য এত, আর আরেকটার ক্ষেত্রে কিচ্ছু দেয় নাই, শুধু বলছে যে দ্বিতীয়টার ক্ষেত্রফল প্রথমটার ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টার বাহু কত। চলেন অঙ্কটা কিভাবে করে দেখি। কোশ্চেন নম্বর হচ্ছে গিয়া 8। ধরি নিশীথ চাকমার সবজির প্রথম সবজির বাগানের দৈর্ঘ্য সমান কত, 2√2 এত একক। এখন অবশ্য ধরে না লিখলেও চলতো, দেওয়া আছে লিখলে চলতো, কারণ ওরা যেহেতু দৈর্ঘ্যটা বলেই দিয়েছে, তাহলে আপনি লিখেন দেওয়া আছে পূর্ণাঙ্গ ভাষণটা লিখেন। তাইলে প্রথম সবজির বাগানের ক্ষেত্রফলটা কত হয়, আপনি বর্গাকার হওয়া মানে একটু আগে বলে আসছি যে জাস্ট স্কোয়ার করতে হয়, হ্যাঁ স্কোয়ার করতে হবে। তাহলে যেহেতু বাহু এ হইলে ক্ষেত্রফল এ স্কোয়ার, তাহলে আমার বাগানের বাহুর দৈর্ঘ্য এত হলে ক্ষেত্রফল 2√2 স্কোয়ার বর্গ একক। তাহলে ক্ষেত্রফলটা কত হয়, স্কোয়ারের কারণে এটা 4, আর স্কোয়ার রুট উঠে গেলে 2 বর্গ একক, মানে বাংলা লিখতে হবে, তাহলে হচ্ছে গিয়ে 8 বর্গ একক। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে প্রথম বাগানের ক্ষেত্রফল কত। এখন আসেন দ্বিতীয় বাগানের ক্ষেত্রফল কি বলছিল, প্রথম বাগানের ক্ষেত্রফলের দ্বিগুণ বলছিল না? তাহলে এখানে আপনি লিখবেন, এইবার লিখবেন প্রশ্ন মতে। এখন কি লিখবেন, প্রশ্ন মতে দ্বিতীয় বাগানের ক্ষেত্রফল কত, প্রথম বাগানের ক্ষেত্রফলের দ্বিগুণ বর্গ একক। তাহলে কত পাচ্ছেন, 16 বর্গ একক। সুতরাং দ্বিতীয় বাগানের এক বাহু বা বাহুর দৈর্ঘ্য, এখন বলেন তো বাহুর দৈর্ঘ্য আপনি বের করবেন, ওই যে কনসেপ্টটা কেন বলে আসলাম, ক্ষেত্রফলের উপর রুট করলে বাহু পাওয়া যায়, আর বাহুর উপর বর্গ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে আমার এটা ক্ষেত্রফল, এর উপর আমি রুট করব এত একক। এখন এটাকে আপনি ভাঙাবেন কিভাবে, 4-এর উপর স্কোয়ার দেবেন, তার মানে হচ্ছে দ্বিতীয় বাগানের বাহুর দৈর্ঘ্য 4 একক। এটাই আনসার, এটাই তো বলছিল। আশা করি বুঝতে পারছেন।